আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিব্রেনের বায়োলজি বেস সাবিত ভাই। আমরা আমাদের আজকে 41তম ক্লাস করতে যাচ্ছি এবং এই ক্লাসের মাধ্যমে আমরা আমাদের কোষ বিভাজন অধ্যায়টি আরো একবার সম্পন্ন করব এবং এই ক্লাসটা বিএসসি এবং ডিপ্লোমা উভয়ের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। বিগত ক্লাসটি যদি দেখতে চাও অবশ্যই প্লেলিস্টে ক্লিক করে দেখে আসবে। আচ্ছা, প্রথম প্রশ্নের দিকে আমরা যাব। বিসমিল্লাহির রহমানির রহিম, ডে 41। প্রথম প্রশ্ন চলে এসেছে যে নিচের কোনটি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল। আমরা জানি যখন কোনো একটা কোষের মধ্যে সাইটোকাইনেসিস না ঘটে বারংবার ক্যারিওকাইনেসিস ঘটে তখন সেটাকে আমরা বলি হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। কারণ কি? কারণ হচ্ছে সেখানে আমার অপত্য কোষটা সৃষ্টি হচ্ছে না বা বিভাজিত হচ্ছে না সাইটোকাইনেসিস না হওয়ার কারণে, এবং এ কারণে আমরা তখন সেখানে দেখি কি যে নিউক্লিয়াসটাই বারংবার বিভাজিত হচ্ছে এবং সেটাকে আমরা বলি মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এটা যখন আমাদের প্রাণী কোষের ক্ষেত্রে হয় তখন সেটাকে আমরা বলি প্লাজমোডিয়াম, যখন হচ্ছে আমাদের উদ্ভিদ কোষের ক্ষেত্রে হয় তখন সেটাকে আমরা কি বলি অবশ্যই তোমাদেরকে কমেন্টে আমাকে জানাতে হবে। ওকে, তাহলে প্রাণীর ক্ষেত্রে যদি প্লাজমোডিয়াম হয় তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি হবে সেটা আমাকে অবশ্যই কি কমেন্টে জানাবে। এখন এটার উত্তর কি? মুক্ত নিউক্লিয়ার বিভাজনের একটা ভালো উদাহরণ হচ্ছে কি আমাদের ডাবের পানি। আমাদের ডাবের পানি কি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল এবং এটা খুবই কমন একটা প্রশ্ন, আশা করি আমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। আচ্ছা, ক্যারিওকাইনেসিসের অংশ নয়। এখন ক্যারিওকাইনেসিস জিনিসটা কি? ক্যারিওকাইনেসিস বলছিলাম তোমাদেরকে, ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস, কাইনেসিস মানে হচ্ছে মুভমেন্ট বা হচ্ছে যেটাকে আমরা বলতে পারি নিউক্লিয়াসের বিভাজন। সো এই নিউক্লিয়াসের বিভাজনের মধ্যে আমরা আসলে দেখি যে আমাদের মেটাফেজ আছে, আমাদের মেটাকাইনেসিস ঘটে মেটাফেজের মধ্যেই, আমাদের এখানে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় কোথায়? স্পিন্ডল তন্ত্র সৃষ্টির মানে স্পিন্ডল যন্ত্র সৃষ্টির সূচনা হয় আমাদের প্রোফেজে, আর হচ্ছে আমাদের স্পিন্ডল তন্তু সৃষ্টি বা সম্পন্ন হয় আমাদের প্রোমেটাফেজে। ওকে, মেটাফেজের মধ্যে আমাদের মেটাকাইনেসিস ঘটে। আমাদের এখানে আরো একটা জিনিস ঘটে, কনডেনসেশন ঘটে। কনডেনসেশনের কারণে আমাদের হচ্ছে কনডেনসেশনের কারণ হচ্ছে সুপার কয়েলিং। সো এই প্রসিডিউর গুলো ঘটে হচ্ছে ক্যারিওকাইনেসিসে। বাট ইন্টারফেস কিন্তু আমাদের এটার অংশ নয়, কারণ ইন্টারফেস কি আমাদের কোষ চক্রের অংশ। ইন্টারফেস কিসের অংশ? কোষ চক্রের অংশ। ওকে, ভেরি গুড। পরবর্তী প্রশ্ন দেখো যে মানবদেহের ক্ষত নিরাময় কোনটি অপরিহার্য। আমরা জানি যে আমাদের মাইটোসিসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে দেহের ক্ষত নিরাময় করা। কারণ কি বলতো? কারণ হচ্ছে মাইটোসিস তার বিভাজনের মাধ্যমে আমাদের দেহকোষের ক্ষত নিরাময় করে এবং একই সাথে আমাদের মাইটোসিস মূলত আমাদের দেহকোষের বিভাজনই ঘটায়। কার বিভাজন ঘটায়? দেহকোষের বিভাজন ঘটায়, যে কারণে মাইটোসিস ক্ষত নিরাময়ের জন্য অপরিহার্য। এবং এটা তোমরা পাবা কোথায় বলো তো? মাইটোসিসের যে গুরুত্ব আছে সেইখানে। মাইটোসিসের আরো কয়েকটা বিশেষ গুরুত্ব আছে, যেমন হচ্ছে আমাদের ক্রোমোজোম সংখ্যা সংক্রান্ত, যে ক্রোমোজোম সংখ্যা সমতা রাখা। এই যে আমাদের বলা যেতে পারে যে আমাদের কি বলে আমাদের একটা কোষের মধ্যে যে ট্রয়েজেন থাকে, এই ট্রয়েজেন পরিমাণ কোষই কিন্তু হচ্ছে তার অপত্য কোষে গিয়ে পৌঁছায়। তার মানে আমার প্রাণী মানে আমার কোষের কোথাও যদি কেটে যায় তাহলে সেখানে যদি মাইটোসিস বিভাজন ঘটে তাহলে ওই যে কোষটা ট্রয়েজেন আছে ওই কোষটা থেকে আবার নতুন করে যে কোষ দুটো সৃষ্টি হবে সেখানেও ট্রয়েজেন যাবে। এর মানে কি? এর মানে হচ্ছে ক্রোমোজোমটা সমতা রক্ষা হয়। এবং একই কারণে আমরা যখন দেখি যে আমাদের অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে তখন আমাদের কিন্তু মাইটোসিসটাকে সমীকরণিক বিভাজন হিসেবে আমরা আখ্যায়িত করি। মায়োসিস বিভাজনে নিউক্লিয়াস কতবার বিভক্ত হয়? খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয় একবার বিভক্ত হয়, কিন্তু মায়োসিস বিভাজনের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে আমাদের নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয় এবং ক্রোমোজোমটা কি ক্রোমোজোমটা কিন্তু একবার বিভাজিত হয়। কারণ কি বলতো? কারণ হচ্ছে আমাদের এখানে দুইবার আমরা দেখি যে মায়োটিক বিভাজন 1, মায়োটিক বিভাজন 2, এবং মায়োটিক বিভাজন 2টা কেমন? সেম আমাদের মাইটোসিস বিভাজনের মতোই। সে কারণে আমরা বলতে পারি যে মায়োসিস বিভাজনে নিউক্লিয়াস কতবার বিভক্ত হয়? দুইবার বিভক্ত হয়। খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ রাখার চেষ্টা করবা। মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি নিচের কোনটির মতো? মেটাসেন্ট্রিক মানে কি? মেটাসেন্ট্রিক মানে হচ্ছে মধ্য, সেন্ট্রিক মানে হচ্ছে সেন্ট্রোমিয়ার। অর্থাৎ আমার সেন্ট্রোমিয়ারটা যদি মধ্যবর্তী অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা বলবো মেটাসেন্ট্রিক। সো একটু দেখো ভি এর ক্ষেত্রে এই যে মাঝখানে, এই মাঝখানে কি এই মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার থাকে। সো এই মাঝখানে সেন্ট্রোমিয়ারটা থাকার কারণে এটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক। আবার দেখো এই যে পোর্শনটা, অর্থাৎ এই যে এল এর মধ্যে এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে কি থাকে? এই জায়গাটার মধ্যে হচ্ছে আমার এই যে তোমার সেন্ট্রোমিয়ারটা থাকে, এই কারণে এটাকে আমরা বলি সাব মেটাসেন্ট্রিক। অর্থাৎ আমাদের মেটাসেন্ট্রিক থেকে কিছুটা সরে যাওয়ার কারণে এটাকে আমরা বলি সাব মেটাসেন্ট্রিক। আবার দেখো জে এর ক্ষেত্রে, জে এর ক্ষেত্রে আরো একটু কি আরো একটু সরে আসে, কারণ এটাকে আমরা বলি অ্যাক্রোসেন্ট্রিক, অর্থাৎ অ্যাক্রোস কাছাকাছি চলে আসে। আর টেলোসেন্ট্রিকের ক্ষেত্রে কি একেবারে মাথায়, এই কারণে মাথায় মানে কি এন্ডে, এই কারণে আমরা এটাকে বলি টেলোসেন্ট্রিক। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের ভি। এটাকে আমরা মনে রাখবো কিভাবে? এটাকে আমরা জাস্ট এভাবে মনে রাখবো যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, ভিএলজেআই। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে নিচের কোন পর্যায়কে গতি পর্যায় বলা হয়? তোমরা কিন্তু প্রত্যেকটার অর্থ মাথায় রাখবা। প্রোফেজ, প্রো মানে আদি, ফেজ মানে পর্যায়, আদ্য পর্যায়। প্রোমেটাফেজ আদি মধ্য পর্যায়, মেটাফেজ মেটা মানে কি মধ্য, তার মানে মধ্য পর্যায়। অ্যানাফেজ মানে কি? অ্যানাফেজ অ্যানা মানে হচ্ছে গতি, তার মানে আমরা অ্যানাফেজকে কি বলতে পারি? অ্যানাফেজকে বলতে পারি আমরা গতি পর্যায়। কি বলতে পারি? গতি পর্যায়। ওকে, তাহলে কোন পর্যায়কে গতি সম্পন্ন পর্যায় বলা হয়? এটা হচ্ছে আমাদের অ্যানাফেজ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু ভুল ক্রমে দেওয়া হয়েছে, এটা আমি ঠিক করে দিচ্ছি এখনই। হয় না যে অনেক সময় আসলে একটু সামহাও ভুল হয়ে যায়, একটু দাঁড়াও আমি এটাকে ঠিক করে দিচ্ছি এখনই, তোমরা যাতে হচ্ছে লাইভই দেখতে পারো। আমি এখানে এটা ঠিক করে দিই। আমাদের তাহলে প্রোফেসকে কি বলা হয় বলো তো? আমাদের প্রোফেসকে কিন্তু বলা হয়, প্রোফেসকে কিন্তু বলা হয় কি? প্রোফেসকে বলা হয় আদ্য পর্যায় বা হচ্ছে আদি পর্যায়। ওকে, কারণ প্রো মানে কি? প্রো মানে হচ্ছে আদ্য বা আদি। ঠিক আছে,
ওকে, ভেরি গুড। পরবর্তী প্রশ্ন দেখো, এই যে এনাফেস হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে কোন কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ সংশ্লেষণ ঘটে। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে আমাদের কোষ চক্রটা হচ্ছে আমাদের দুইটা পর্যায়ে গঠিত, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে আমাদের মাইটোটিক ফেজ বা হচ্ছে এম ফেজ। এখন এই যে ইন্টারফেস পর্যায়টা আছে, ইন্টারফেস পর্যায়টা আবার তিনটা অংশ নিয়ে গঠিত। কি কি? জি1 বা গ্যাপ ওয়ান, এস বা সিনথেসিস, জিইউ টু বা হচ্ছে গ্যাপ টু। এখন সিনথেসিস মানে কি? সিনথেসিস মানে সংশ্লেষণ। তাহলে কোন দশায় আমাদের ডিএনএ সংশ্লেষণ ঘটবে? অবশ্যই আমাদের এস দশায় বা আমাদের সিনথেসিস দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটবে। ঠিক আছে, জিনিসটা কি ক্লিয়ার? আই হোপ জিনিসটা তোমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, মনে রাখা খুব কঠিন কিছু না, তোমরা মনে রাখবে এইটা দিয়ে তোমাদের এখানে জিজ্ঞেস করতে পারে যে আমাদের ইন্টারকাইনেসিস পর্যায়ে কি ডিএনএ সংশ্লেষণ ঘটে। তোমার উত্তর হবে না, ইন্টারকাইনেসিসে ডিএনএ সংশ্লেষণ ঘটে না, শুধুমাত্র শুধুমাত্র আমার ইন্টারফেজে এস দশাই হচ্ছে আমার ডিএনএ সংশ্লেষণ ঘটে। ইন্টারকাইনেসিসে কোনো প্রকার ডিএনএ সংশ্লেষণ বা ডিএনএ প্রতিলিপন সংঘটিত হয় না। ইস্টে কোন ধরনের বিভাজন দেখা যায়? ইস্ট যেহেতু হচ্ছে আমাদের কি, ইস্ট কি আমাদের একটা, আমরা বলতে পারি উন্নত প্রাণী, বা হচ্ছে ইস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটা একটা হ্যালয়েড ধরনের, রাইট? সো এই কারণে এটাতে কোন ধরনের বিভাজন দেখতে পাই আমরা? এটাতে আমরা দেখতে পাই হচ্ছে আমাদের প্রত্যক্ষ বিভাজন। কোন ধরনের বিভাজন? প্রত্যক্ষ বিভাজন বা হচ্ছে অ্যামাইটোসিস। ঠিক আছে, সো আমরা এটাই বলতে পারি যে আমাদের ইস্ট ইস্ট এটার অর্থটা কি বলতো? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ বিভাজন, আর পরোক্ষ বিভাজন এই কারণে অপশনে দেওয়া হয়েছে যে তোমার যেন অপশন দেখি তুমি বুঝতে পারো এটার উত্তরটা কি হতে পারে। তাহলে ইস্ট, অ্যামিবাজ, তারপরে হচ্ছে এই ধরনের ইসে আমরা কি দেখতে পাই? আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখতে পাই। পরবর্তী প্রশ্ন দেখো যে কোন বিজ্ঞানী কোষচক্র পেশ করেন। এটা আমাদের মাথায় রাখতে হবে যে বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক, এটা দুজন আমাদের কি করেন? এটা দুজন প্রথমবারের মতো আমাদেরকে কোষচক্র প্রস্তাব করেন, যেখানে আমরা বলি কি যে আমাদের, যেখানে আমরা বলি যে আমাদের এই যে ইন্টারফেস 90 থেকে 95% সময় ব্যয়িত হয়, এবং এখানে আমাদের কোষের যে নিউক্লিয়াসটা থাকে সেটা বিপাকীয় অবস্থায় বিরাজমান, এবং এখানে আমাদের ডিএনএ সংশ্লেষণ হয়। আমাদের এখানে নির্ধারিত হয় কোন কোষটা বিভাজিত হবে, কোন কোষটা বিভাজিত হবে, এবং পরবর্তীতে আমার কোষটা বিভাজনরত অবস্থা থেকে আমার বিভাজন মানে বিভাজনরত অবস্থায় আমার মাইটোটিক ফেজে প্রবেশ করে। আচ্ছা, এরপরে দেখো যে কোষ বিভাজনকালে, কোষ বিভাজনের সময় মাকুতন্ত্রের সাথে কোনটি যুক্ত হয়। খুব ভালো একটা প্রশ্ন, যে আমাদের যখন কোষ বিভাজন হয় তখন আমাদের মাকুতন্ত্র বা আমাদের যে স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল ফাইবার আরেকটা নাম কি, বাংলা নাম হচ্ছে মাকুতন্ত্র, এটার সাথে কোনটি যুক্ত থাকে? আমরা মাথায় রাখবো যে আমাদের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে। সেন্ট্রোমিয়ারের কাইনোটোকোর মোটর প্রোটিনে আমাদের হচ্ছে কি এই মাকুতন্ত্রটা বা স্পিন্ডল তন্তুটা যুক্ত হয়, এবং যেই ক্রোমোজোমের সাথে আমার হচ্ছে এটা যুক্ত হয় সেই ক্রোমোজোমটাকে আমরা কি বলি, এটা আমাকে তোমরা জানাবা। আচ্ছা, আমি বলে দিই, সেটা হচ্ছে ট্রাকশন ফাইবার। সেটার নাম কি? ট্রাকশন ফাইবার। এবং এই ট্রাকশন ফাইবার যখন যুক্ত হয় তখন আমাদের ক্রোমোজোমটা একটু আন্দোলিত হয়, এবং এইটার সময় আমরা আমাদের প্রোমেটাফেজ দশায় এই ক্রোমোজোমটার আন্দোলিত বা নৃত্য অবস্থাটা দেখি, যে কারণে আমরা বলি যে আমাদের প্রোমেটাফেজ দশায় আমাদের ক্রোমোজোমটা কিছুটা নৃত্য করে, বা ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোথায়? প্রোমেটাফেজ দশায়। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো যে বিষাক্ত দ্রব্যের প্রভাবে কোষের মৃত্যুকে কি বলে। তোমরা মনে রাখবা আমাদের বিষাক্ত দ্রব্যের প্রভাবে অথবা হচ্ছে পুষ্টির অভাবে যে মৃত্যু ঘটে সেটাকে আমরা বলি হচ্ছে নেক্রোসিস। কি বলি? নেক্রোসিস। আর যদি হচ্ছে আমাদের কোষের জেনেটিক যে মৃত্যুটা ঘটে সেই জেনেটিক মৃত্যুটাকে আমরা বলি হচ্ছে অ্যাপপ্টোসিস। জেনেটিক মৃত্যুটাকে আমরা কি বলি? অ্যাপপ্টোসিস। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো যে মানব শরীরের কোন কোষের বিভাজন হয় না। এটা খুব ভালো একটা প্রশ্ন, যে আমরা জানি যে আমাদের জাইগোটের বিভাজনের ফলেই আমরা হচ্ছে আমাদের মানবদেহ সৃষ্টি হয়, অর্থাৎ আমাদের ভ্রূণ থেকে জাইগোট সৃষ্টি হয়, যেখানে মানে সরি জাইগোট থেকে আস্তে আস্তে করে বিভাজিত হয়ে ভ্রূণ সৃষ্টি হয়। সো জাইগোটে অবশ্যই বিভাজন হয়। আমাদের দেহকোষে তো অবশ্যই বিভাজন হবে, না হলে তো আমরা বৃদ্ধি পাবো না। আর জননকোষের ক্ষেত্রে মাথায় রাখবা যে জননকোষ সৃষ্টি হয় মায়োসিসের মাধ্যমে, বাট জননকোষ বৃদ্ধি হয় কিন্তু মাইটোসিস, দুঃখিত আমি ভুল বলছি, যে জননকোষ আমাদের হচ্ছে সৃষ্টি হয়, এটা সৃষ্টি হয় মায়োসিসের মাধ্যমে, কিন্তু এটার বিভাজন বা হচ্ছে এটার বৃদ্ধি ঘটে কিন্তু মাইটোসিসের মাধ্যমে। এটা একটা সিরিয়াল বলি, সেটা হচ্ছে আমাদের জননকোষের ক্ষেত্রে জননকোষের আগে কে? জননকোষের আসে থেকে আমাদের জননাঙ্গ থেকে, তাহলে জননাঙ্গ সৃষ্টি হচ্ছে আমাদের মাইটোসিস, জননকোষ সৃষ্টি হচ্ছে আমাদের মায়োসিস, আবার হচ্ছে আমাদের জননকোষের বৃদ্ধি এটা হচ্ছে আমাদের মাইটোসিস, অর্থাৎ মাইটোসিস মায়োসিস মাইটোসিস এরকম একটা ফেজ আমাদের। সো পেশিকোষ যেটা আছে এটাতে কিন্তু কোনো প্রকার আমাদের কি বিভাজন হয় না। আমাদের ব্রেইন বা হচ্ছে আমাদের যে স্নায়ুকোষ আছে, স্নায়ুকোষ, পেশিকোষ, এইসব জায়গায় কি আমাদের কোষের বিভাজন হয় না। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলা হয়। একটু আগে আমরা দেখে আসি যে জেনেটিক্যালি কোষের মৃত্যুকে বা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে আমরা হচ্ছে অ্যাপোপ্টোসিস বলি। কি বলি? অ্যাপোপ্টোসিস বলি। এবং এখানে দেখো অনকোজেনেসিস মানে কি আমাকে জানাবা। নেক্রোসিস মানে আমরা একটু আগে পড়ে আসছি, জ্ঞান গ্রিন কি লাগবে না, বাট হচ্ছে এই যে অনকোজেনেসিস বা অনকোজিন, আমি তোমাকে সহজ করে বলি যে অনকোজিন যখন বলতেছি তখন আমি বলতেছি যে কোষচক্র বিনষ্টকারী জিনকে আমরা বলি অনকোজিন। তাহলে অনকোজেনেসিস এটা একটা প্রক্রিয়া, কিসের প্রক্রিয়া? অবশ্যই অনকোজেনেসিস আমাদের কোষ মানে কি বলে এটাকে, তোমার যেটা বলছে এটা বিনষ্ট করার প্রক্রিয়া না, বাট হচ্ছে অনকোজিন যদি হচ্ছে আমাদের কোষচক্র বিনষ্টকারী জিন হয় তাহলে অনকোজেনেসিস মানে কি, এটা আমরা তোমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো পরবর্তী প্রশ্ন, মায়োসিসে ক্রোমোজোম কতবার বিভক্ত হয়। আমরা মাথায় রাখবো আমাদের মায়োসিসে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, বাট ক্রোমোজোমটা কয়বার বিভাজিত হয়? ক্রোমোজোমটা কিন্তু আমার এখানে একবার বিভাজিত হয়। কয়বার বিভাজিত হয়? একবার বিভাজিত হয়। ঠিক আছে, ওকে, আর নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? নিউক্লিয়াস বিভাজিত হয় আমার দুইবার।
আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ক্রোমোজোমের নৃত্য দেখা যায় কোন দশায়? একটু আগে তোমাকে আমি বর্ণনা করছিলাম যে আমাদের ওই যে সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর মোটর প্রোটিনে যখন হচ্ছে আমাদের স্পিন্ডল ফাইবার বা হচ্ছে স্পিন্ডল তন্তুযুক্ত হয় তখন হচ্ছে ক্রোমোজোমটা কিছুটা নৃত্যের মতো দেখা যায়, সেটাকে আমরা বলি হচ্ছে প্রোমেটাফেজ দশায় ক্রোমোজোমের নৃত্য। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে কোষ বিভাজনের সর্বপ্রথম কোন প্রাণীর মধ্যে লক্ষ্য করা হয়? এই প্রশ্নটা আসার মতো একটা প্রশ্ন, এবং যদি এই প্রশ্নটা হচ্ছে এখানে তোমার বৈজ্ঞানিক নামটা দিয়ে দিতে পারে যে ট্রাইটিউরাস ম্যাকুলোসাতে বা হচ্ছে সামুদ্রিক স্যালামান্ডারে, সো এটাও মাথায় রাখবা যে সামুদ্রিক স্যালামান্ডার বা হচ্ছে ট্রাইটিউরাস ম্যাকুলোসা, সামুদ্রিক স্যালামান্ডার বা হচ্ছে কি ট্রাইটিউরাস ম্যাকুলোসা, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, যেই প্রাণীর মধ্যে সর্বপ্রথম আমাদের ওয়াল্টার ফ্লেমিং কি কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। ওকে। আচ্ছা, ক্রোমোজোমের অংশের বিনিময়কে কি বলা হয়? আমাদের কায়াজমার স্থানে, আমরা জানি যে আমাদের লেপ্টোটিন দশায় বহু ক্রোমোমিয়ার দশা দেখা যায়, মানে আমাদের প্রোফেজ এক মায়োসিসের দুইটা পর্যায়, একটা হচ্ছে মায়োটিক ফেজ, মায়োটিক এক, মায়োটিক দুই। এখন মায়োটিক একের মধ্যে যে প্রোফেজ এক আছে এটা আবার একটু লম্বা, কিভাবে লম্বা বলতে আর কি দীর্ঘ, যে এখানে আমাদের লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, তারপরে হচ্ছে ডিপ্লোটিন ডায়াকাইনেসিস ঘটে। তো এখানে লেপ্টোটিনে কি হয়? লেপ্টোটিনে হচ্ছে আমাদের বহু ক্রোমোমিয়ার দেখা যায়, পোলারাইজড বিন্যাস দেখা যায়। আমাদের জাইগোটিনে কি হয়? জাইগোটিনে হচ্ছে আমাদের এখানে জাইগোস মানে হচ্ছে ইয়ক, ইয়ক মানে হচ্ছে জোড়া, তার মানে এখানে আমাদের বাইভ্যালেন্ট হয় সিনাসিস প্রক্রিয়ায়। বাইভ্যালেন্ট সৃষ্টি হওয়া মানে কি দুইটা নন সিস্টার মানে দুইটা সিস্টার ক্রোমাটিড পরস্পর যুক্ত হয়। এরপরে হচ্ছে আমাদের সৃষ্টি হয় কি? এরপরে আমাদের সৃষ্টি হয় হচ্ছে মানে এরপর আসে হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিন দশায় প্রথমে আমাদের কি হয়? প্রথমে আমাদের টেট্রার দশা হয়, এবং টেট্রার দশার পরবর্তীতে আমাদের এখানে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, এবং অংশের বিনিময় ঘটাকে আমরা কি বলি? ক্রসিং ওভার। কি বলি? ক্রসিং ওভার। ঠিক আছে। এবং এখানে কিন্তু প্রথমে আগে কায়াজমাটা সৃষ্টি হয়, কায়াজমাটা সৃষ্টি হওয়ার পরে আমাদের হচ্ছে সেই জায়গাটায়, কায়াজমা মানে কি এক্স আকৃতির যে সংযোগ স্থলটা আছে সেটাকে আমরা বলি কায়াজমা, এবং এই কায়াজমার মধ্যেই দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, যেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের কে লক্ষ্য করেন একটু পরেই আমরা দেখবো, বাট এটাকে আমরা বলি হচ্ছে ক্রসিং ওভার। ঠিক আছে। সো আচ্ছা, ক্রসিং ওভার সর্বপ্রথম আমাদের লক্ষ্য করেন কে? ক্রসিং ওভার সর্বপ্রথম আমাদের লক্ষ্য করেন হচ্ছেন থমাস অ্যান্ড মর্গান। কোন কোষে বা হচ্ছে কিসের মধ্যে? এটা হচ্ছে ভুট্টার জন্য, ভুট্টার কোষে কোষ বিভাজনের সময় তিনি হচ্ছে এটা প্রথমবারের মতো লক্ষ্য করেন। এবং আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা রাখবো যে পেঁয়াজের মূলে আমাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 16। ওকে। সো এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। প্রস্তুতি অনেক ভালো হচ্ছে ইনশাল্লাহ, সেই দোয়া এবং প্রত্যাশা রেখে আমরা হচ্ছে এই ক্লাসটা এখানেই শেষ করছি।